সমুদ্রের নীল বিশালতায় হঠাৎ গর্জে উঠল আগুনের স্রোত। মহাশক্তি ইরান যেন আকাশ সমুদ্র মিলে লিখল নতুন এক সতর্কবার্তা। ইসরায়েল শুনে রাখো। ইরান ওমান সাগর ও হরমুজ প্রণালীর কাছে বিশাল মিসাইল নিক্ষেপ করেছে। এটি ছিল একটি নৌ মহড়ার অংশ। রাষ্ট্রীয় টিভি এই তথ্য দিয়েছে। ৫ ডিসেম্বর মহড়ার দ্বিতীয় দিনে ইরান এই বিশাল মিসাইল ছোড়ে। রিপোর্টে বলা হয়েছে, ইরানের শক্তিশালী প্যারামিলিটারি বাহিনী রিভলিউশনারি গার্ড দেশটির গভীর ভূমি থেকে এই মিসাইল ছোড়ে। ওমান সাগর এবং হরমুজ প্রণালীর পাশের এলাকায় লক্ষ্যবস্তুতে সেগুলো আঘাত হানে। এই মহড়া শুরু হয় ৪ ডিসেম্বর। রিপোর্টে আরও বলা হয়েছে, মিসাইলগুলোর নাম কাদার 110, কাদার 380 এবং গাদির। এগুলো ক্রুজ মিসাইল। এগুলোর রেঞ্জ সর্বোচ্চ ২০০০ কিলোমিটার বা ১,২৫০ মাইল। আইআরজিসি আরও একটি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। এর নাম 303। এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। টিভি ফুটেজে মিসাইলের উড়াল দেখা গেছে সেগুলো নিখুঁতভাবে লক্ষ্যভেদ করছে। ধোঁয়া, আগুন আর বজ্রধ্বনি মিলিয়ে তৈরি হয়েছে দারুণ এক শক্তির দৃশ্য। এই মহড়া ইসরায়েল ইরান যুদ্ধের পর দ্বিতীয়। জুন মাসে ওই যুদ্ধে ইরানে প্রায় ১,১০০ মানুষ নিহত হয়েছিল। এর মধ্যে সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীও ছিলেন। ইরানের মিসাইল হামলায় ইসরায়েলে ২৮ জন নিহত হয়েছিল। যুদ্ধ শেষ হওয়ার পর থেকে ইরান বারবার বলছে, ইসরায়েল আবার আক্রমণ করলে আমরা প্রস্তুত। এই প্রস্তুতিরই প্রতীক যেন নতুন মিসাইল মহড়া। অগাস্টে ইরান একই এলাকায় প্রথম নৌ মহড়া চালায়। ইরানের রিভলিউশনারি গার্ড মূলত পারস্য উপসাগর ও তার সরু প্রবেশপথ অর্থাৎ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে। জাতীয় নৌবাহিনী ওমান সাগর এবং এর বাইরের অঞ্চল দেখে, অর্থাৎ সমুদ্রপথের প্রতিটি ধাপেই ইরানের উপস্থিতি শক্তিশালী, সুশৃঙ্খল এবং ভয়ঙ্কর। ইরান বহুদিন ধরে বলছে, প্রয়োজনে আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দেব। এই প্রণালীর মধ্য দিয়েই বিশ্বের মোট তেল রপ্তানির ২০% যাতায়াত করে, অর্থাৎ পৃথিবীর জ্বালানি প্রবাহের হৃৎস্পন্দন এখানে। সেটি নিয়েই ইরানের এই দাপট, এই শক্তির ঘোষণা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বহু বছর ধরে বাহরাইন ভিত্তিক পঞ্চম নৌবহর দিয়ে এই অঞ্চল টহল দিচ্ছে। তাদের লক্ষ্য জলপথ যেন খোলা থাকে। কিন্তু ইরানের নতুন মিসাইল ঝড় বলছে অন্য গল্প। বলছে এই অঞ্চলের আকাশ সমুদ্রের প্রকৃত নিয়ন্ত্রক এখন নতুন এক শক্তি। সেই শক্তির নাম ইরান। হরমুজের ঢেউ স্পষ্ট করে দিল, যুদ্ধ এলে ইরান শুধু প্রতিরোধ করবে না, প্রতিপক্ষকে কাঁপিয়ে দেবে। ইসরায়েল ও তার মিত্রদের জন্য এটি এক সরাসরি সতর্কবার্তা। মহড়া শেষ হলেও ধুলো এখনো জমেনি। ইরানের শক্তির এই প্রদর্শনী মধ্যপ্রাচ্যের বাতাসকে আরও উত্তপ্ত করে তুলেছে। আর বার্তা একটাই, ইরান প্রস্তুত। ক্ষুদ্র ভুলও শত্রুর জন্য হবে ভয়ঙ্কর মূল্য। ৭ বছর পর সৌদি আরবের এমন প্রত্যাবর্তন। ওয়াশিংটন থমকে তাকায়। সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নভেম্বর ওয়াশিংটন সফর ছিল ৭ বছরের মধ্যে তার প্রথম হোয়াইট হাউস আগমন। প্রথম দিনই চমক। প্রথমেই ডোনাল্ড ট্রাম্প তাকে দক্ষিণ লনে লাল গালিচা দিয়ে স্বাগত জানান। একান্ত বৈঠক, বিস্তৃত প্রতিনিধি দলের বৈঠক, আনুষ্ঠানিক স্টেট ডিনার সবই ছিল বৈভবময়। সফরের শেষে ওয়াশিংটন ঘোষণা করে, সৌদি আরব এখন যুক্তরাষ্ট্রের মেজর নন ন্যাটো অ্যালাই। সামরিক শক্তিতে লাফিয়ে উঠল সৌদি আরব। একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তিও সই হয়। এই চুক্তি সৌদি আরবকে F-35 যুদ্ধবিমান এবং শত শত মার্কিন ট্যাঙ্ক পাওয়ার পথ খুলে দেয়। নাগরিক পারমাণবিক সহযোগিতা, গুরুত্বপূর্ণ খনিজ, উন্নত চিপ রপ্তানিতে ছাড় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো, সব মিলিয়ে বিশাল প্যাকেজ ঘোষণা হয়। সৌদি পক্ষ পাল্টা ঘোষণা করে যুক্তরাষ্ট্রের শত শত বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি। সৌদি আরব এখন শুধু আমদানিকারক নয়, বিশ্ব অর্থনীতির শাসক খেলোয়াড়। লক্ষ্য $1 ট্রিলিয়ন পর্যন্ত পৌঁছানো। প্রতিরক্ষা, শক্তি, AI, অবকাঠামো সব খাতে টাকা ঢালবে রিয়াদ। ক্যাপিটাল হিলে ক্রাউন প্রিন্স দেখা করেন স্পিকার, গুরুত্বপূর্ণ কমিটি প্রধান এবং 2 দলের সিনেটরদের সঙ্গে। বিষয় পারস্য উপসাগর নিরাপত্তা, ইরান গাজা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র সৌদি অংশীদারিত্বের ভবিষ্যৎ। ওয়াশিংটনে আরেকটি বড় কেন্দ্র ছিল AI ও শক্তি বিষয়ক বিনিয়োগ ফোরাম। সৌদি আরব AI যুগের নতুন কেন্দ্র হতে চাইছে।
কেনেডি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় ট্রাম্প, ক্রাউন প্রিন্স এবং বিশ্বের প্রধান প্রযুক্তি কোম্পানিগুলোর প্রধানরা। আলোচনা হয় বিশাল ডেটা সেন্টার, এনভিডিয়া ও এআই এর সঙ্গে যৌথ প্রকল্প এবং ভবিষ্যৎ প্রযুক্তি স্থাপনা নিয়ে। অনেক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এখন পুরনো নীতি ছেড়ে বাস্তববাদী পথে হাঁটছে। সামরিক ঘাঁটি, তেল, চিপ বিনিয়োগ সবই মানবাধিকার ও গণতন্ত্রের উপরে স্থান পাচ্ছে। সবচেয়ে বড় পরিবর্তন, ইসরায়েলের সাথে বন্ধুত্ব ছাড়াই সৌদি আরব সব সুবিধা পাচ্ছে। আগে ইসরায়েলের সঙ্গে স্বীকৃতি, ফিলিস্তিন ইস্যু সব এক প্যাকেজে ছিল। এখন রিয়াদকে এসব ছাড়াই সব সুবিধা দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র এখনো সৌদি আরবকে নিজস্ব মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার দেয়নি, আবার আনুষ্ঠানিক প্রতিরক্ষা চুক্তিও দেয়নি। রিয়াদ এসব ছাড়া মানতে চাইছে না, কারণ তাদের নিজস্ব ইউরেনিয়াম মজুদ আছে। সৌদি আরব চায় দীর্ঘমেয়াদী গ্যারান্টি, ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতি নয়। রিয়াদের বহুমুখী কূটনীতি, রাশিয়া, চীন, পাকিস্তান সব দিকেই সম্পর্ক। 2016 সাল থেকেই সৌদি আরব নিজের পরিসর বাড়াচ্ছে। রাশিয়ার সঙ্গে ওপেক প্লাস জোট, চীনের মাধ্যমে ইরান সৌদি সমঝোতা, পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা। যুক্তরাষ্ট্র জানে সৌদি আরব আর কারো একচ্ছত্র মিত্র নয়। আজ সৌদি আরব যুক্তরাষ্ট্রের শক্তিশালী অংশীদার, কিন্তু আর ছোট মিত্র নয়, বরং স্বাধীন কেন্দ্র। ইসরায়েল নীতি থেকে চীন, রাশিয়া পর্যন্ত সৌদি আরব নিজের পথ নিজেই ঠিক করে। এটাই নতুন বাস্তবতা, নতুন শক্তির উত্থান। ইরানের নৌশক্তি, নতুন ভাসমান ঘাঁটি ও যুদ্ধ পরবর্তী সমরসজ্জা। সাম্প্রতিককালে ইরান তার সামরিক ক্ষমতাকে এক নতুন স্তরে নিয়ে গেছে। ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের মাত্র কয়েক মাস পর ইরান তার নৌবহরে একটি নতুন এবং উন্নত ভাসমান নৌঘাঁটি এবং একটি পুনরুদ্ধার করা বিধ্বংসী যুদ্ধ জাহাজ যুক্ত করেছে। এই পদক্ষেপকে অনেকে ইসরায়েলের সাথে পরবর্তী সংঘাতের আগে ইরানের ক্ষমতার একটি বড় প্রদর্শন হিসেবে দেখছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে ইরানের নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে নতুন কুর্দিস্তান ভাসমান ঘাঁটি এবং সাহান্দ ডেস্ট্রয়ার যুক্ত করা হয়েছে। বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে পুনরুদ্ধার করা সাহান্দ ডেস্ট্রয়ারের উন্মোচন। এটি গত বছর একটি দুর্ঘটনায় উল্টে গিয়েছিল। টানা 14 দিনের অবিরাম প্রযুক্তিগত কাজের মাধ্যমে ইরানি নৌ বিশেষজ্ঞরা এই ডেস্ট্রয়ারটিকে উদ্ধার ও মেরামত করতে সক্ষম হন। মেরামত করা এই ডেস্ট্রয়ারটি এখন যুদ্ধ প্রস্তুত অবস্থায় রয়েছে। এটিতে রয়েছে একটি হেলিকপ্টার ডেক, টর্পেডো লঞ্চার, বিমান বিধ্বংসী এবং জাহাজ বিধ্বংসী কামান, ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র এবং উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা। ইরানে তৈরি এই স্টেলথ ডেস্ট্রয়ার সাহান্দ প্রথম 2018 সালের ডিসেম্বরে চালু করা হয়েছিল। এর সফল পুনরুদ্ধার ইরানের দেশীয় সামরিক শিল্পের অদম্য সক্ষমতার প্রতীক। ভাসমান শক্তি, কুর্দিস্তান ঘাঁটি। সাহান্দ ছাড়াও নৌবহরে যুক্ত হয়েছে কুর্দিস্তান ভাসমান ঘাঁটি। সমুদ্রের সামরিক এবং বেসামরিক উভয় ইউনিটকে বিস্তৃত সহায়তা দেওয়ার সক্ষমতা রয়েছে এই ঘাঁটির। এর অর্থ হল ইরান এখন দীর্ঘ দূরত্বে তার নৌ অভিযানকে আরও কার্যকরভাবে সমর্থন করতে পারবে, যা তার কৌশলগত প্রভাবকে বহুগুণ বাড়িয়ে দেবে। ইরানের সেনাপ্রধানের উপস্থিতিতে এই অনুষ্ঠানে আরও অসংখ্য পণ্য ও ব্যবস্থারও উন্মোচন করা হয়, যার মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী ফ্রিগেট, বহুমুখী ড্রোন এবং স্মার্ট চালকবিহীন সাবমেরিন। ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিপ্লব, নিষেধাজ্ঞার মুখেও অপ্রতিরোধ্য। দশকের পর দশক ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা সত্ত্বেও ইরান একটি বিশাল দেশীয় অস্ত্রশিল্প গড়ে তুলেছে। তারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কিছু মারাত্মক দূরপাল্লার ক্ষেপণাস্ত্রেরও অধিকারী। এবছরের জুনে ইসরায়েলের সাথে যুদ্ধের সময় এই ইরানি ক্ষেপণাস্ত্রগুলি তাদের সামরিক শক্তি প্রমাণ করেছিল। বাধা দেওয়ার চেষ্টা সত্ত্বেও ইরানি ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানের ড্রোন বিপ্লবকে থামাতে পারেনি। তেহরান যুদ্ধকালীন ড্রোনগুলিকে এখন কৌশলগত ক্ষমতার সম্পদে রূপান্তরিত করেছে। ইরান ইরাক যুদ্ধের সময় জন্ম নেওয়া মোহাজের ড্রোন পরিবার ছিল এই পরিবর্তনের প্রধান চালিকা শক্তি। যা হালকা নজরদারি প্ল্যাটফর্ম হিসেবে শুরু হয়েছিল, তা আজ একটি বিস্তৃত ইউএভি প্রোগ্রামে পরিণত হয়েছে। 4 দশকেরও বেশি সময় ধরে এই সিস্টেমটি উন্নত সামরিক ড্রোনের একটি সংগ্রহে বিকশিত হয়েছে। প্রথম মোহাজেরের কাজ ছিল শত্রুর অবস্থান ট্র্যাক করা এবং রিয়েল টাইমে রিপোর্ট করা। উন্নত ইঞ্জিন, শক্তিশালী এয়ারফ্রেম এবং নতুন প্যালোডের কার্যকারিতা বাড়িয়েছে। মোহাজের 6 এবং মোহাজের 10 স্ট্রাইক সক্ষমতা এবং নির্ভুল নির্দেশিত বিকল্প যুক্ত করেছে।
মোহাজের প্রাথমিক মিশন এখনও গোয়েন্দা, নজরদারি ও পরিদর্শন, এটি দূরবর্তী অঞ্চল সুরক্ষিত করতে, সীমান্ত পর্যবেক্ষণ করতে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে সহায়তা করে। ইসরায়েলের আঙিনায় হামাস নতুন সেনাবাহিনী গঠন করছে। এই প্রশ্ন এখন পুরো অঞ্চলে আলোড়ন তুলেছে। আরব জাতির যোদ্ধারা হামাসের সাথে যোগ দিচ্ছে। এটি হামাসের শক্তিকে আরও বাড়িয়ে তুলছে। ইসরায়েল নতুন যুদ্ধের আশঙ্কায় নতুন বাহিনী গঠন করেছে, তবে হামাসের শক্তি বৃদ্ধি ইসরায়েলের সেই পরিকল্পনার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রিপোর্ট টাইমস অফ ইন্ডিয়ার। একটি ইসরায়েলি প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ এবং হামাস সামরিক সহযোগিতা বৃদ্ধি করেছে। এটি দুই শক্তিশালী সংগঠনের মধ্যে নতুন সমন্বয়ের ইঙ্গিত দেয়, যা ইসরায়েলের জন্য আরও উদ্বেগজনক। কান দাবি করেছে, হামাস রাদওয়ান বাহিনীকে সমর্থন করার জন্য প্রস্তুত। যোদ্ধাদের একটি কোম্পানি গঠন করেছে। হামাস শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক শক্তিও বাড়িয়ে তুলছে। প্রতিবেদনেও বলা হয়েছে যে নির্দেশ দেওয়া হলে শত শত হামাস যোদ্ধা হিজবুল্লাহর সাথে যোগ দিতে পারে। এর মানে হলো হামাসের যোদ্ধারা শুধু গাজায় নয়, পুরো অঞ্চলে কার্যকর একটি যুদ্ধক্ষম বাহিনী হয়ে উঠছে। দীর্ঘযুদ্ধে হামাসের মর্যাদা দুর্বল হওয়ার পর হিজবুল্লাহর সাথে কাজ করার পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে হামাস আবার সংগঠিত হচ্ছে এবং একাধিক দেশে নিজেদের শক্ত ঘাঁটি তৈরি করছে। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর যুদ্ধ প্রায় 2 বছর স্থায়ী হয়েছিল এবং গত নভেম্বরে শেষ হয়েছিল। সেই সময়কালে ইসরায়েল তার বেশিরভাগ হামলা হিজবুল্লাহ অবস্থানের উপর কেন্দ্রীভূত করেছিল, কিন্তু বিপরীতে হামাস লেবানন জুড়ে তার উপস্থিতি শক্তিশালী করতে সক্ষম হয়েছিল। এর মধ্যেই কান বলাচ্ছে, হামাস তহবিল সংগ্রহ করছে এবং লেবাননের রকেট উৎপাদন সম্প্রসারণ করছে। এই কার্যক্রম 3টি শহরকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে বলে জানা গেছে: টায়ার, সিডান এবং ত্রিপোলি। অর্থাৎ হামাস এখন বহু ফ্রন্টে প্রস্তুতি নিচ্ছে। বৈরুতে ইসরায়েলের কমান্ডার তাবতাবাইকে হত্যা করার একদিন পর এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ইরান সংশ্লিষ্ট হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের উপর প্রতিশোধমূলক হামলার কথা বিবেচনা করছে। বৈরুতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহর চিফ অফ স্টাফকে হত্যা করার পর এটি করা হয়েছে। তবে হিজবুল্লাহ এখনও ঘোষণা করেনি যে তারা কিভাবে তাবতাবাইয়ের হত্যার প্রতিক্রিয়া জানাবে। হিজবুল্লাহ কর্মকর্তা মাহমুদ কামাতি বলেছেন, এই হামলা ইসরায়েলের আরেকটি যুদ্ধবিরতি লঙ্ঘন। হিজবুল্লাহ কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থিত উত্তেজনা বৃদ্ধির জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। গত কয়েক মাসের মধ্যে দক্ষিণ বৈরুতে ইসরায়েলের এটি প্রথম হামলা। এমন এক সময়ে এই ঘটনা ঘটল যখন সম্প্রতি হিজবুল্লাহ সংশ্লিষ্ট ব্যক্তি ও নিশানার ওপর হামলা জোরদার করেছে ইসরায়েল। ইসরায়েলের কর্মকর্তাদের দাবি, হিজবুল্লাহ নিজেদের সামরিক ক্ষমতা পুনর্গঠন করার চেষ্টা করছে, চোরাপথে লেবাননে অস্ত্র আনছে এবং রকেট ও ক্ষেপণাস্ত্রের বিকল্প হিসেবে বিস্ফোরক ড্রোনের উৎপাদন বাড়াচ্ছে। এতে করে উত্তেজনা বাড়ার আশঙ্কা বেড়েছে। ইসরায়েলের দোহা আক্রমণ এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে ওমান এখন অকল্পনীয় বিষয়ও বিবেচনা করতে বাধ্য হয়েছে। উপসাগরীয় অঞ্চলে এক প্রকার লাল সংকেত জ্বলে উঠেছে। ইসরায়েল কি ইয়েমেনের বাইরেও হামলা বাড়াতে পারে? হুথিদের সঙ্গে ওমানের যোগাযোগের কারণে দেশটি এখন আলোচনার কেন্দ্রে চলে এসেছে। দোহা হামলার পর ইরানের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে, পরবর্তী লক্ষ্য কি তারা হতে পারে? উত্তেজিত ইসরায়েল কি সত্যিই মাস্কাটে থাকা হুথি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে পারে? ভুল তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা এমন একটি যুদ্ধক্ষেত্র তৈরি করছে যা ওমানের ওপর ইসরায়েলে হামলার ঝুঁকি বাড়াচ্ছে। বহিরাগত নিরাপদ আশ্রয়স্থল, এমন অভিযোগ এখন ওমানি কর্মকর্তাদের চিন্তায় ফেলেছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। হামাস কর্মকর্তাদের উপর ইসরায়েলের ওই অভূতপূর্ব দোহা হামলা উপসাগরীয় দেশগুলোর বহু বছরের ধারণাকে নাড়া দিয়েছে। দোহা ঘটনার পর ওমান এখন নিশ্চিত, ভুল তথ্য কি সালতানাতের ওপর হামলার অজুহাত হিসেবে ব্যবহার হতে পারে? হুথিদের নিয়ে বিভিন্ন মিথ্যা দাবির কারণে মাস্কাট সতর্ক অবস্থায় আছে। এই ধরনের দাবি ভবিষ্যতের ইসরায়েলে হামলার ভয় বাড়িয়ে তুলছে। দোহার বিস্ফোরণের পর ওমান এখন ইসরায়েলকে দুর্বৃত্ত ও বিপজ্জনক রাষ্ট্র হিসেবে দেখছে, এমন তথ্য আনওয়াজ মিডিয়া জানিয়েছে। প্রশ্ন উঠেছে, ইসরায়েল কি সত্যিই ওমানে থাকা হুথিদের লক্ষ্যবস্তু করতে পারে? দোহা ঘটনার পর ওমানি কর্মকর্তারা এখন এই সম্ভাবনাও বিবেচনা করছেন যে হুথি নেতাদের ওপর ইসরায়েলি হামলা ওমানের ভেতরেই হতে পারে। ইসরায়েলের দৃষ্টিতে হুথিরা একটি সন্ত্রাসী সংগঠন, এমন ধারণা আন্তঃসীমান্ত হামলার আশঙ্কা আরও বাড়াচ্ছে।
ওমানকে এখন নিজের মাটিতে হামলার সম্ভাবনা নিয়ে প্রস্তুত থাকতে হচ্ছে, এমনটাই বলছে আনওয়াজ মিডিয়ার বিশ্লেষকরা। ইসরায়েল দাবি করছে মাস্কাটে থাকা কিছু হুথি নেতা নাকি বাইরের আক্রমণ পরিচালনায় যুক্ত। তারা আরও দাবি করেছে যে নেতানিয়াহুর সরকার মনে করে ওমানের ভেতরে নাকি বিশৃঙ্খলা তৈরির উৎস রয়েছে। ওমান এখন কাজ করছে যাতে হুথি চ্যানেলগুলি শান্ত ও নিয়ন্ত্রিত থাকে, যাতে ইসরায়েল কোনো অজুহাত না পায়। মধ্যস্থতা কেন্দ্র ও সরকারি স্থাপনাগুলোর চারপাশে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। ভবিষ্যতের হামলা ঠেকাতে ওমান বন্ধুত্বপূর্ণ রাজধানীগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তবে একজন ওমানি গবেষক বলেছেন, মাস্কাটে এখন ডানপন্থী চরমপন্থী ইসরায়েলের সাথে কোনোভাবে শান্তি কল্পনা করতে পারছে না। দোহা হামলা ওমানের হুমকি ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছে। তিনি বলেন, নিরপেক্ষ উপসাগরীয় দেশও হামলা থেকে নিরাপদ নয়। নিরপেক্ষতা মূল্যবান হতে পারে, কিন্তু তা নিরাপত্তার নিশ্চয়তা নয়। ইসরায়েল এখন একটি দুর্বৃত্ত ও মতাদর্শ চালিত রাষ্ট্র, এমন বিশ্বাস দৃঢ় হয়েছে। বর্তমান ইসরায়েলি সরকারের সাথে শান্তির সম্ভাবনা নেই। এদিকে মনে রাখা দরকার, দোহা হামলায় যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ ছিল, যা ইসরায়েলের ভবিষ্যৎ হামলার ওপর সীমা টানতে পারে। আঞ্চলিক মধ্যস্থতাকারী হিসেবে ওমানের ভূমিকা তাকে কিছু কৌশলগত সুরক্ষা দেয়। ওমান এখন উত্তেজনা ঠেকাতে সক্রিয়ভাবে কাজ করছে। তারা নজর রাখছে ইয়েমেন ছাড়াও হামলা বাড়ানোর কোনো ধরন তৈরি হচ্ছে কিনা। প্রতিরক্ষা সহযোগিতার জন্য ওমান তুরস্ক, ব্রিটেন এবং ফ্রান্সের সাথে সম্পর্ক আরও মজবুত করছে। এরদোয়ানের সাম্প্রতিক মাস্কাট সফর প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতা বাড়িয়েছে। ওমান প্রযুক্তি ও ভারসাম্যের জন্য চীনের সাথেও যোগাযোগ বাড়াতে পারে, তবে কোনো আনুষ্ঠানিক জোটে যাবে না। ট্রাম্প ইসরায়েলের আপত্তি উপেক্ষা করে গাজা নিয়ে ঐতিহাসিক প্রস্তাব এগিয়ে নিচ্ছেন। মুসলিম বিশ্ব বড় জয় পেয়েছে, কারণ যুক্তরাষ্ট্র প্রথমবার স্পষ্টভাবে ফিলিস্তিনি রাষ্ট্রের কথা বলছে। ওয়াশিংটন জানিয়ে দিয়েছে, ইসরায়েলের জন্য গাজা শান্তি পরিকল্পনার ভাষা কোনোভাবেই পরিবর্তন করা হবে না। ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে ইসরায়েল বনাম যুক্তরাষ্ট্র এক নতুন রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। গাজা বিষয়ক জাতিসংঘের ভোটের আগে ওয়াশিংটন স্পষ্টভাবে ইসরায়েলের চাপ অগ্রাহ্য করছে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে পাঠ্য পরিবর্তন করতে রাজি হয়নি। নেতানিয়াহু সতর্ক করেছেন, এই সিদ্ধান্ত তার নাজুক রাজনৈতিক জোটকে বিপদে ফেলতে পারে। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা বলছেন, এই খসড়ায় পরিবর্তন আনলে কঠোর পরিশ্রমে গড়া সংখ্যাগরিষ্ঠতা ধসে পড়তে পারে। এই খসড়াটি ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনারই ধারাবাহিকতা, যেখানে ফিলিস্তিনি রাষ্ট্রের পথের উল্লেখ রয়েছে। ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা ফিলিস্তিনি রাষ্ট্র কিংবা সৌদি ফরাসি প্রস্তাব কোনো কিছুর উল্লেখই মেনে নেবে না। খসড়ায় আরও বলা হয়েছে, পুনর্গঠিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ আবার গাজায় ফিরে আসতে পারে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে যে সমঝোতা হয়েছে তাতে রাষ্ট্র প্রতিষ্ঠার শব্দগুলো ইচ্ছাকৃতভাবেই রাখা হয়েছে। কাতার, তুরস্ক, সৌদি আরব ও মিশরের চাপেই এই ভাষা আরও শক্ত হয়েছে। ইসরায়েলি কূটনীতিকরা ভয়ে রয়েছেন, রাষ্ট্র শব্দটি গাজায় ফিলিস্তিনিদের দাবিকে আরও বৈধতা দিতে পারে। রাশিয়া ও চীন সম্ভবত ভোটে বিরত থাকবে, তবে মার্কিন খসড়ায় ভেটো দেবে না বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সবাই দ্বিধায় আছে, কেউ কেউ কঠোরভাবে বিরোধিতা করছে তার বিরুদ্ধে। তবুও আমার মনে হচ্ছে আমরা ইতিবাচক উত্তর পাব, তবে এখনও ততটা নিশ্চিত নই। মার্কিন পক্ষ বলছে, এই প্রস্তাব গাজায় একটি স্থিতিশীলতা বাহিনী গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত শুধু ইন্দোনেশিয়া ও আজারবাইজান গাজায় সেনা পাঠাতে সম্মত হয়েছে। মিশর, জর্ডান ও সৌদি আরব হামাসের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের ভয়ে এতে রাজি হয়নি। ইসরায়েল আবারও বলেছে, গাজায় কোন দেশ সেনা পাঠাতে পারবে সে বিষয়ে তাদের মতামত গুরুত্বপূর্ণ থাকবে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গাজার যে অংশ হামাসের নিয়ন্ত্রণে সেটি নিরস্ত্রীকরণের বিষয়টি ২০ দফা পরিকল্পনাতেও ছিল না, অন্য কোনো নথিতেও নয়। এই এলাকা নিরস্ত্রীকৃত হবে এবং হামাসকে নিরস্ত্র করা হবে। সহজ পথে হোক বা কঠিন পথে এটি হবে। এটা আমি বলেছি, এটা প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন। আর ফিলিস্তিন রাষ্ট্রের ব্যাপারে জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে আমাদের আপত্তি আগের মতোই কঠোর। এই অবস্থান বদলায়নি। দশকের পর দশক বাইরের ও ভেতরের চাপের বিরুদ্ধে আমি এই অবস্থান ধরে রেখেছি, তাই আমার কারো পরামর্শ, টুইট বা বক্তৃতার দরকার নেই।
এক চাঞ্চল্যকর ঘোষণা। অবশেষে ইরান জানালো কিভাবে রাশিয়া তাদের ইসরায়েল মার্কিন জোটের বিরুদ্ধে সহায়তা করেছে। 12 দিনের সেই আগুন ঝড়ের যুদ্ধ, যেখানে তেহরান মুখোমুখি হয়েছিল দুই পরাশক্তির, তার ভেতরের গল্প এবার ক্যামেরার সামনে তুলে ধরল ইরান। প্রশ্ন এখন সরাসরি, তাহলে কি রাশিয়ার সহায়তায় ইরান পরাজিত করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে? রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এক বিস্ময়কর স্বীকারোক্তি দিয়েছেন। তিনি প্রকাশ্যে বলেছেন কিভাবে তেহরান সেই 12 দিনের যুদ্ধে জয়ী হয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। তার দাবি, মস্কো যুদ্ধের সময় অত্যন্ত কার্যকর রাজনৈতিক ও কূটনৈতিক ভূমিকা রেখেছিল, যা ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করে। রাষ্ট্রদূত কাজেম জালালি বলেন, রাশিয়ার 3টি গুরুত্বপূর্ণ বিবৃতি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাওয়া সমর্থন ছিল ইরানের পক্ষে সবচেয়ে বড় সহায়তা। তার ভাষায়, মস্কো ও তেহরান যে প্রতিরক্ষা সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছে তা সম্পূর্ণ পরিকল্পনা অনুযায়ী চলছে। জালালি আরও জানান, শত্রুরা মরিয়া হয়ে চেষ্টা করছে রাশিয়া ইরানের এই বাড়তে থাকা সহযোগিতার প্রকৃত শক্তি ও বিস্তারিত জানার। তাদের এই কৌতূহলী প্রমাণ করে এই জোট কতটা দৃঢ়, কতটা ভয়ঙ্কর। তিনি বলেন, জুনে ইসরায়েলের আঘাতের আগে ইরান কখনো রাশিয়ার কাছে S-400 চায়নি। এটি দেখায় যে ইরানের আত্মবিশ্বাস কতটা শক্ত আর রাশিয়ার সহযোগিতা কতটা গভীর পরিকল্পনায় বাঁধা। তিনি নিশ্চিত করে বলেন, অন্যান্য সামরিক প্রকল্প নীরবে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী এগিয়ে চলছে। জালালি ব্যাখ্যা করেন, রাশিয়া ইরানের চুক্তিগুলো বেলারুশ বা উত্তর কোরিয়ার সঙ্গে হওয়া চুক্তির মতো নয়। এই সহযোগিতা সম্পূর্ণ নতুন কাঠামোতে আরও কৌশলগত ভিত্তিতে গড়ে উঠেছে। রাশিয়ার প্রস্তাবিত যৌথ প্রতিরক্ষা উদ্যোগগুলো এখনও প্রাথমিক পর্যায়ে, তবে এটি ভবিষ্যতের আরও বড় জোটের ইঙ্গিত দিচ্ছে। এখানেই তিনি পশ্চিমা বিশ্বের দিকে আঙুল তোলেন। তার দাবি, ইসলামী বিপ্লবের পর পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের অবমূল্যায়ন ও প্রতারণায় ইরানকে রাশিয়ার আরও কাছে ঠেলে দিয়েছে। একইভাবে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞাও দুই দেশের কৌশলগত ভবিষ্যৎকে আরও ঘনিষ্ঠ করে তুলেছে। জালালি জোর দিয়ে বলেন, ইরান ও রাশিয়া একতরফা ক্ষমতার বিরোধী। দুই দেশই বাস্তব বহুপাক্ষিকতার পক্ষে দাঁড়িয়েছে। তিনি যোগ করেন, ইরান সবসময় আলোচনা টেবিলে যায় সম্মান নিয়ে, মাথা উঁচু করে। সিরিয়া প্রসঙ্গও আসে। রাষ্ট্রদূত বলেন, সিরিয়ার জনগণ ইরানের বন্ধু ও ভাই। তেহরান দামেস্ক সম্পর্ক গড়ে ওঠে ইরানের নিজস্ব সিদ্ধান্তে, তবে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শ করে এই ত্রিমুখী সমন্বয় মধ্যপ্রাচ্যে শক্তির নতুন মানচিত্র তৈরি করছে। জালালি আরও জানান, আজকের ইরান ও রাশিয়া নিজেদের সম্পর্ক নতুন কাঠামোয় গড়ে তুলছে। দুই দেশের জনগণের মাঝে জন অধিকারের কূটনীতি ও বেসরকারি খাতের সংযোগ এই বিশ্বাসকে আরও গভীর করছে। ইরান ও রাশিয়া এখন শুধু সহযোগী নয়, বরং একটি শক্ত জোট, যার কৌশল, পরিকল্পনা ও ঐক্য পশ্চিমা বিশ্বের চোখে বিশ্বের মতো। এই জোটের প্রত্যেকটি পদক্ষেপ মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে এক রোমহর্ষক বাস্তবতায়। ইরানের সর্বোচ্চ নেতা খামেনির সহযোগী পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন। একই সময় তিনি ভেনেজুয়েলার প্রতি সমর্থনও প্রকাশ করেছেন। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, ক্যারিবিয়ান এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্র গুন্ডামি এবং আগ্রাসন চালাচ্ছে এবং এটি মেনে নেওয়া হবে না। সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনায় ইরান কি ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে? এটি এখন আন্তর্জাতিক নজরের কেন্দ্রবিন্দু। ট্রাম্প প্রশাসনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরান ভেনেজুয়েলার সমর্থনে দৃঢ় অবস্থান নিয়েছে। আরাগচি ভেনেজুয়েলার কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলার সময় স্পষ্ট করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এই দেশের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি প্রয়োগের হুমকি মৌলিক নীতির লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। আরাগচি বলেন, এটি আন্তর্জাতিক আইনের নিয়ম এবং জাতিসংঘের সনদ লঙ্ঘন করে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, আমেরিকার আগ্রাসী একতরফাবাদের বিরুদ্ধে জাতিসংঘের নীতি ও উদ্দেশ্য রক্ষা করতে। ইরান বলেছে, তারা অঞ্চল ও আন্তর্জাতিক আইন রক্ষায় দৃঢ়। আরাগচি ক্যারিবিয়ান এবং ল্যাটিন আমেরিকায় ইসরায়েলি সরকারের কার্যকলাপকেও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের পদক্ষেপ শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি এবং এটি সমর্থনযোগ্য নয়। ইরান শুধু ভেনেজুয়েলাকে সমর্থন দিচ্ছে না, বরং এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য কৌশলগত অবস্থান নিচ্ছে। মার্কিন বনাম ভেনেজুয়েলা। কয়েক দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে সবচেয়ে বড় সামরিক উপস্থিতি এবং শক্তি প্রয়োগ চালাচ্ছে। মার্কিন প্রশাসন ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নার্কো সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ তুলেছে।
ট্রাম্প প্রশাসন মাদুরোর গ্রেপ্তারের জন্য $50 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে এবং 10টিরও বেশি মাদক বহনকারী নৌকা এর উপর হামলা চালিয়েছে। মাদুরো সাহস দেখিয়েছেন। তিনি তার অনুসারীদের আহ্বান জানিয়েছেন দেশের প্রতিটি ইঞ্চি রক্ষা করার জন্য প্রস্তুত থাকতে। ইরান এই সাহসকে সমর্থন দিচ্ছে এবং মার্কিন আগ্রাসনের মুখে ভেনেজুয়েলাকে দাঁড় করাচ্ছে। ইরানের এই কৌশল ও শক্তি দেখাচ্ছে যে তারা শুধু নিজস্ব অঞ্চলে নয়, বিশ্বজুড়ে প্রতিপক্ষের আগ্রাসন রোধে সক্রিয়। ইরানের রাজনৈতিক ও কৌশলগত শক্তি ভেনেজুয়েলা এবং অন্যান্য সহযোগী দেশকে নিরাপত্তা এবং সমর্থন দিচ্ছে। মার্কিন আগ্রাসন মোকাবিলায় ইরান প্রমাণ করছে তারা আন্তর্জাতিক ক্ষমতা এবং সামরিক কৌশলের মাধ্যমে সাহায্য করতে প্রস্তুত। এই উত্তেজনার মধ্যে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে তারা সাহসী, শক্তিশালী এবং আন্তর্জাতিক শান্তি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্র যতই চাপ দিক, ইরান এবং তার মিত্ররা স্থির অবস্থানে থাকবে। ইসরায়েলের বিরুদ্ধে ট্রাম্পের তীব্র চাপ, আর সেই চাপের সামনে দাঁড়িয়ে বৈঠক থামিয়ে দিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি স্পষ্ট বার্তা দিলেন ইসরায়েলকে এখনই গ্রহণ করা যাবে না, সৌদি আরব প্রস্তুত নয়। ট্রাম্পের আপিল তিনি সরাসরি প্রত্যাখ্যান করলেন। বৈঠকের ভেতরের উত্তাপ জানালেন কর্মকর্তারা। এমবিএস তার অবস্থান ধরে রেখেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকের শুরুতেই বলেন, আজ ওভাল অফিসে আমাদের একজন অত্যন্ত সম্মানিত মানুষ আছেন। তিনি আমার দীর্ঘদিনের বন্ধু। মানবাধিকার সহ অনেক বিষয়ে তিনি অসাধারণ কাজ করেছেন। তিনি ভবিষ্যতের রাজা। এরপরই সামনে আসে বিস্ফোরক তথ্য। সৌদি ক্রাউন প্রিন্স ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ট্রাম্পের পরামর্শ প্রত্যাখ্যান করেছেন। 18 নভেম্বরের সেই বৈঠকে ইসরায়েল ইস্যুতে এমবিএস ট্রাম্পকে এক হাই ভোল্টেজ ধাক্কা দেন। এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, 2 মার্কিন কর্মকর্তা এবং বৈঠকের ঘটনা জানেন এমন একটি সূত্র নিশ্চিত করেছে আব্রাহাম চুক্তি নিয়ে দুজনের আলোচনায় বাতাসে জমে উঠেছিল। গাজা যুদ্ধ থেমে যাওয়ার পর ট্রাম্প চেয়েছিলেন সৌদি আরব যেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে, কিন্তু এর আগেই রিয়াদ বলেছিল ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে ইসরায়েল স্পষ্ট প্রতিশ্রুতি না দিলে কোনো আলোচনা নয়। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু 2 রাষ্ট্র সমাধানের ঘোর বিরোধী। তবুও ট্রাম্প আশা করেছিলেন বৈঠক থেকে কোনো অগ্রগতি আসবে, কিন্তু বাস্তবতা হলো সৌদির কার্যত শাসকের কাছ থেকে তিনি পেলেন তীব্র প্রতিক্রিয়া। হোয়াইট হাউস কর্মকর্তারা এমবিএসকে জানান ট্রাম্প সৌদি ইসরায়েল স্বাভাবিকীকরণে কিছু ইতিবাচক ফল চান। ট্রাম্প নিজেও জোর দিয়ে বিষয়টি উত্থাপন করেন। তিনি চাপ দেন সৌদি আরব যেন আব্রাহাম চুক্তিতে যোগ দেয়। কিন্তু এমবিএসের স্পষ্ট না শুনে ট্রাম্প হতাশ হয়ে পড়েন। এমবিএস বলেন সৌদির ভেতরে ইসরায়েল বিরোধী প্রবল জনমত আছে। আরও কঠোর ভাষায় তিনি ইসরায়েলের বিরুদ্ধে ট্রাম্পের কথারও জবাব দেন। একজন মার্কিন কর্মকর্তা বলেন দেখতে হতাশা ও বিরক্তির মতো দেখাচ্ছিল। ট্রাম্প সত্যিই চেয়েছিলেন সৌদি আরব যোগ দিক, কিন্তু এমবিএস ছিলেন দৃঢ়। আরেক কর্মকর্তা বলেন ট্রাম্প অনেক চেষ্টা করেছিলেন, আলোচনা সৎ ছিল, কিন্তু এমবিএস শক্ত মানুষ, তিনি নিজের অবস্থানে অটল। এমবিএস তার শর্তও জানিয়ে দেন, সৌদি আরবের সঙ্গে শান্তি চুক্তি চাইলে ইসরায়েলকে অবশ্যই ফিলিস্তিনি রাষ্ট্রের পথে অপরিবর্তনীয়, বিশ্বাসযোগ্য এবং সময়সীমাবদ্ধ একটি পরিকল্পনা দিতে হবে। তিনি বলেন পরে দরজা খোলা আছে, কিন্তু 2 রাষ্ট্রীয় সমাধানই মূল সমস্যা। ইতিহাস বলছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং ইসলামের জন্মস্থান সৌদি আরবের কখনো আনুষ্ঠানিক সম্পর্ক ছিল না। এমনকি 1947 সালে ফিলিস্তিনের বিভাজন পরিকল্পনার বিরুদ্ধেও ভোট দিয়েছিল রিয়াদ। গাজার যুদ্ধবিরতি ভেঙে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। ইসরায়েল জানায় হামাস যোদ্ধারা প্রথমে গুলি চালিয়েছে, এরপরেই ইসরায়েল স্ট্রাইকস ব্যাক শিরোনামে খবর ছড়িয়ে পড়ে, যেখানে বলা হয় ইসরায়েলি হামলায় অন্তত 21 জন নিহত হয়েছে। হামাস ইসরায়েলের এই আচরণকে বিপজ্জনক উত্তেজনা বলে সতর্ক করেছে। তাদের মতে যুদ্ধ বিমান দিয়ে গাজায় বোমা বর্ষণ করে ইসরায়েল শান্তি চুক্তিকে অমান্য করেছে এবং পরিস্থিতিকে আরও খারাপ করছে। ইসরায়েল আবার বলছে তারা শুধু প্রতিক্রিয়া দেখিয়েছে। তাদের দাবি হামাস যোদ্ধারা প্রথমে আইডিএফ বা ইসরায়েলি সেনাদের দিকে গুলি চালায়, এরপরেই ইসরায়েলি যুদ্ধবিমান গাজার বিভিন্ন স্থানে হামলা চালায়। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন দিয়েছেন।
এক মার্কিন কর্মকর্তা বলেন, হামাসই প্রথমে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে, সেই কারণেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক পদক্ষেপকে সমর্থন করছে। ইসরায়েলের সেনাবাহিনী জানায়, তাদের স্থলবাহিনীর ওপর হামাসের গুলির খবর পাওয়ার পরেই যুদ্ধবিমান দিয়ে গাজার একাধিক জায়গায় আঘাত হানা হয়। অন্যদিকে হামাস বিবৃতি দিয়ে বলে, ইসরায়েল অযৌক্তিকভাবে সামরিক হামলা চালিয়েছে, যা তাদের ভাষায় একটি বিপজ্জনক বৃদ্ধি বা উত্তেজনা বাড়ানোর চেষ্টা। হামাস আরও অভিযোগ করে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইচ্ছা করেই পরিস্থিতি উত্তপ্ত করে তুলছেন এবং গাজায় সহিংসতা আবার শুরু করতে চাইছেন। ইসরায়েলি কর্মকর্তারা বলেন, এই প্রতিশোধমূলক হামলা ছিল হামাসের সশস্ত্র যোদ্ধাদের গুলির জবাব। তারা অভিযোগ করে যে হামাস আইডিএফের ভেতরকার এলাকায় গুলি চালিয়েছে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, সর্বশেষ হামলায় অন্তত 21 জন নিহত হয়েছে, যার মধ্যে নারী ও শিশুও রয়েছে। এই মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেও তারা আশঙ্কা করছে। একজন মার্কিন কর্মকর্তা দ্য টাইমস অফ ইসরায়েলকে বলেন, ওয়াশিংটন স্পষ্টভাবে ইসরায়েলের পদক্ষেপকে সমর্থন করছে। ওই কর্মকর্তা দাবি করেন, হামাসের কার্যক্রম ট্রাম্পের জাতিসংঘ সমর্থনহীন শান্তি প্রস্তাবের প্রতি ক্ষোভ থেকেই ঘটছে। মার্কিন প্রশাসনের আরও দাবি, যুদ্ধবিরতি চুক্তি সইয়ের আগে হামাস অস্ত্র সমর্পণের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু হামাস পরিষ্কারভাবে এই দাবি অস্বীকার করেছে। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র রাজনৈতিক চাপ দিয়ে তাদের উপর শর্ত চাপিয়ে দিতে চাইছে। হামাস জানায়, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েল ইতোমধ্যে 300 জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাদের মতে এই সংখ্যাই প্রমাণ করে কে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। হামাস যুক্তরাষ্ট্রকে আহ্বান জানায়, ইসরায়েলকে নিয়ন্ত্রণে আনতে হবে, না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। তারা মিশর, কাতার এবং তুরস্ককে চুক্তির গ্যারান্টর হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ জানায়। অন্যদিকে লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতেও নতুন করে ইসরায়েলি হামলা হয়েছে, যদিও সেখানে 1 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধবিরতি চলছে। ইসরায়েল দাবি করে, হিজবুল্লাহর দিক থেকেও তাদের সেনাদের ওপর হামলার চেষ্টা হয়েছিল, তাই প্রতিক্রিয়া হিসেবে এসব আঘাত হানা হয়েছে। আইডিএফ দাবি করে, তাদের সব হামলাই ছিল প্রতিরক্ষামূলক এবং তাদের স্থলবাহিনীকে রক্ষা করার উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপ। ইরান সৌদি মার্কিন প্রতিরক্ষা চুক্তির মধ্যে সৌদি ক্রাউন প্রিন্স এমবিএসকে একটি গোপন চিঠি পাঠিয়েছে। ট্রাম্প যখন সৌদিকে উদ্দেশ্য করে প্রকাশ্যে ইরান নিয়ে মন্তব্য করেন, তখন ইরান এই বড় পদক্ষেপটি নেয়। এখন প্রশ্ন উঠছে, সৌদি আরব কি ইরান মার্কিন নতুন সমঝোতার মধ্যস্থতাকারী হতে যাচ্ছে? ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের রাষ্ট্রপতি পেজেশকিয়ান সৌদি ক্রাউন প্রিন্স এমবিএসের কাছে একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন। ইরানের প্রতিনিধি আলী রেজা রাশিদিয়ান রিয়াদে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজের হাতে এই চিঠিটি তুলে দেন। ইরানি গণমাধ্যম এমনটাই জানায়। সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যমও বৈঠকটি নিশ্চিত করেছে, তবে তারা চিঠির বিষয়বস্তু প্রকাশ করেনি। ইরানের রাষ্ট্রদূত আলী রেজা নায়েতিও আলোচনায় যোগ দেন, যা পুরো ঘটনাটির সংবেদনশীলতা আরও বাড়িয়ে তোলে। এই সময়টি বিশেষভাবে নজর কাড়ে, কারণ ঠিক তখনই এমবিএস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা সব বিষয়ে একপাশে ছিলাম। আমি মনে করি আমরা ইরানের পারমাণবিক ক্ষমতা ধ্বংস করার ক্ষেত্রে দারুণ কাজ করেছি। কেউ এটা করতে পারত না, কোনো প্রেসিডেন্টও এটা করতে পারত না। আমি তাকে করতে দিয়েছি কারণ এটা সঠিক কাজ ছিল। আপনি কখনোই পারমাণবিক ইরান চান না, তাই আমরা আপনাকে খুব ভালো অবস্থানে এনে দিয়েছি। আর আমি শুধু বলতে চাই, আপনি আমার বন্ধু, এটা আমার জন্য সম্মানের। আপনি এখানে আছেন, এইটাও সম্মানের। আপনি চাইলে কিছু বলতে পারেন। ধন্যবাদ। ট্রাম্প সম্প্রতি সৌদি আরবকে ধন্যবাদ জানিয়ে বলেছেন যে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের পারমাণবিক ক্ষমতা ধ্বংস করতে সাহায্য করেছে। তিনি দাবি করেছেন, আর কোনো প্রেসিডেন্ট এটা করতে পারত না। এটি ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানেরই ইঙ্গিত। ইরানি গণমাধ্যম জানায়নি রাষ্ট্রপতি পেজেশকিয়ানের এই গোপন চিঠি ট্রাম্পের মন্তব্যের জবাব ছিল কিনা। ইরান ও সৌদি আরব 2023 সালে চীনের মধ্যস্থতায় বহু বছরের বৈরিতার পর সম্পর্ক পুনরুদ্ধার করে। এই চুক্তির ফলে দুই দেশের দূতাবাস খুলে দেওয়া হয় এবং পুরনো বেশ কিছু সমঝোতা পুনরায় কার্যকর হয় 7 বছরের বৈরিতার পর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ইরান চুক্তি করতে চায় না, কিন্তু আমি বলতে পারি তারা আসলে খুবই চায়। আমি পুরোপুরি প্রস্তুত আছি। আমরা তাদের সঙ্গে কথা বলছি এবং প্রক্রিয়া শুরু করেছি।
ইরানের সঙ্গে চুক্তি হওয়া ভালো হবে। যুদ্ধের আগে এটি করা যেত, কিন্তু হয়নি। তবে আমি মনে করি কিছু না কিছু হবে। তারা খুবই চাইবে। তারা অন্য কিছু বললেও তারা খুবই চাইবে। এদিকে ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন যে ইরান মার্কিন আলোচনা চলছে এবং বলেছেন তেহরান চুক্তির জন্য মরিয়া আলোচনা চলছে। তিনি আরও বলেন তিনি সম্পূর্ণ প্রস্তুত একটি চুক্তির জন্য এবং শিগগিরই কিছু ঘটতে পারে বলে আশা করেন। ইরানের ফিরে আসা আত্মবিশ্বাস, আঞ্চলিক ভূ রাজনীতিতে নতুন মোড়। ওয়াশিংটন ইনস্টিটিউটের এক বিশ্লেষণ অনুযায়ী ইরানের নেতারা তাদের প্রতিবেশী ও পশ্চিমা প্রতিপক্ষদের সঙ্গে একটি উচ্চ আত্মবিশ্বাসী অবস্থান গ্রহণ করেছেন। গত জুনে ইসরায়েলের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধ এর পর তেহরানের নেতৃত্ব এখন বিজয়ী মনোভাব দেখাচ্ছে। তারা দৃঢ়ভাবে ঘোষণা করছে ইরান ইসরায়েলের মোকাবিলা করতে সক্ষম। এই নতুন আত্মবিশ্বাস মার্কিন নীতি নির্ধারকদের সামনে ইরানকে মোকাবিলার কঠিন কাজটি আরও জটিল করে তুলেছে। সর্বোচ্চ নেতার বিজয়ী বার্তা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্যেই এই পরিবর্তনের সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। যুদ্ধের ঠিক পরে তাকে সাময়িকভাবে দুর্বল দেখালেও দ্রুতই তিনি তার চিরাচরিত দৃঢ়তা ফিরে পান। বিজয় ঘোষণা। খামেনি প্রকাশ্যে ঘোষণা করেন যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রবেশ করে সেগুলোকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। তিনি এটিকে ইসরায়েলের জন্য একটি অবিশ্বাস্য আঘাত হিসেবে উল্লেখ করেন। দেশীয় সক্ষমতা। ইরানের সুপ্রিম লিডার জোর দিয়ে বলেন এই ক্ষেপণাস্ত্রগুলো ইরানের তরুণরাই তৈরি করেছে এবং অন্য কোথাও থেকে কেনা হয়নি। তিনি আরও সতর্ক করেন যে প্রয়োজন হলে ইরান আবারও এগুলো ব্যবহার করতে প্রস্তুত। সামরিক বিশ্লেষণের সপক্ষে যুক্তি। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি জুলাই মাসে প্রদত্ত এক সাক্ষাৎকারে তেহরানের বিজয়ী বর্ণনার পক্ষে বিশদ যুক্তি দেন। সামরিক সুবিধা লাভ। লারিজানি স্বীকার করেন যে ইসরায়েল শুরুতে আঘাত হানলেও সময়ের সঙ্গে সঙ্গে ইরান সামরিক সুবিধা অর্জন করে এবং শত্রু রণাঙ্গনে পরাজিত হয়েছে। ইসরায়েলি স্বীকারোক্তি। তিনি ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বর্তমান মন্ত্রীদের বক্তব্য এবং স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট উদ্ধৃত করে দেখান যে ইসরায়েলও উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। যুদ্ধবিরতির দাবি। তার দাবি অনুযায়ী যুদ্ধ থামাতে ইসরায়েলিরাই অনুনয় করেছিল এবং ওয়াশিংটন ও জেরুজালেম যুদ্ধ দীর্ঘায়িত করতে ভয় পাচ্ছিল বলেই যুক্তরাষ্ট্র দ্রুত যুদ্ধবিরতির নির্দেশ দেয়। পারমাণবিক আলোচনায় অনীহা। তেহরানের এই সামরিক আত্মবিশ্বাস কূটনৈতিক উদ্যোগকেও প্রভাবিত করেছে। ইরান এখন পারমাণবিক আলোচনায় ফেরার জন্য কোনো তাড়াহুড়ো দেখাচ্ছে না। অপরিণত পরিস্থিতি। ইরানের কর্মকর্তারা মনে করেন সাম্প্রতিক সামরিক সংঘাতের কারণে সৃষ্ট সর্বোচ্চ চাপ এখন আর কার্যকর নয়। নভেম্বরের শুরুর দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট জানান অর্থপূর্ণ আলোচনার জন্য পরিস্থিতি এখনো অনুকূল নয়। কঠিন শর্তারোপ। সর্বোচ্চ নেতা খামেনি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি সমর্থন বন্ধ করা এবং অঞ্চল থেকে তাদের সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়ার মতো শর্তারোপ করেছেন, যা অদূর ভবিষ্যতে আলোচনার সম্ভাবনাকে বাতিল করে দেয়। ইরান এখন ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর পারমাণবিক কর্মসূচির মতোই বা তার চেয়েও বেশি মনোযোগ দিতে পারে। সামরিক সক্ষমতার এই পুনর্গঠন তেহরানের পরবর্তী সরাসরি চ্যালেঞ্জের একটি মূল সূচক হিসেবে বিবেচিত হচ্ছে। সব মিলিয়ে ইরান এখন আর আক্রমণের শিকার হওয়ার ভয়ে থাকা কোনো দেশ নয়, বরং এটি তার কৌশলগত পরিস্থিতি সম্পর্কে নিশ্চিতভাবে আত্মবিশ্বাসী। মধ্যপ্রাচ্যের আবারও ঝড় আসছে। নীরব রাত ভেদ করে উঠে আসছে এক অস্বস্তিকর প্রশ্ন। মার্কিন বাহিনীর এই বিরল ক্ষেপণাস্ত্র মোতায়েন কি আরেকটি বড় যুদ্ধের ইঙ্গিত? মধ্যপ্রাচ্য উত্তেজনার পুরনো মঞ্চ। আবারও সেদিকে চোখ ঘোরাচ্ছে বিশ্বের সামরিক শক্তিগুলো। ইসরায়েল সিরিয়া ও লেবাননে একের পর এক আঘাত বাড়াচ্ছে, আর সেই সময়ই মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ বাড়িয়ে দিয়েছে তাদের নিজস্ব অস্ত্র মোতায়েন। যেন ঝড়ে আগে বাতাসের গতি বাড়ে, ঠিক তেমনই সামরিক নড়াচড়া বেড়ে যাচ্ছে যুদ্ধাঞ্চলে। ওয়াশিংটন শুধু ড্রোন বাড়াচ্ছে না, শুধু টহল জোরদার করছে না, এবার দেখা গেছে আরও অস্বাভাবিক দৃশ্য। মার্কিন নৌবাহিনীর সুপার হর্নেট জেটে ঝুলছে স্ল্যাম ER নামে বিরল স্ট্রাইক মিসাইল। এই মিসাইল সাধারণত বিশেষ পরিস্থিতি ছাড়া বহন করা হয় না। এর মানে স্পষ্ট যুক্তরাষ্ট্র কিছু বড় কিছুর প্রস্তুতি নিচ্ছে। ইয়েমেনের উপকূলের কাছে এই জেটগুলো যেভাবে ঘোরাফেরা করছে তাতে প্রশ্ন জাগছে নতুন করে, কেন এই তীব্রতা, কেন এই মুহূর্তে? বিশেষজ্ঞরা বলছেন হয়তো হুথিদের শক্তি মোকাবিলায় ব্যর্থ হওয়ার পর নতুন কৌশল নিচ্ছে যুক্তরাষ্ট্র।
হুথিদের ড্রোন ও মিসাইল প্রতিরোধে মার্কিন অস্ত্র ব্যয় হয়েছে বিপুল পরিমাণে, বহুবার ব্যর্থতাও দেখা গেছে। তাই কি এবার বিরল অস্ত্র? আবার কেউ কেউ বলছেন বিষয়টি আরও গভীর। সিরিয়ায় ইসরায়েলের আক্রমণ বাড়ছে, লেবাননে উত্তেজনা তুঙ্গে। তাই যুক্তরাষ্ট্র ভয় পাচ্ছে উত্তরের যুদ্ধ দক্ষিণে নেমে আসতে পারে। হুথিদের সাম্প্রতিক আক্রমণগুলো প্রমাণ করেছে যে তারা এখন শুধু ইয়েমেনেই সীমাবদ্ধ নয়, তাদের প্রভাব বাড়ছে লোহিত সাগর পেরিয়ে। তাই কি যুক্তরাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র চলাচল ইঙ্গিত দিচ্ছে নতুন কোনো যুদ্ধ, যেখানে সিরিয়া ফ্রন্টে হুথিদের প্রবেশও সম্ভব? এই প্রশ্ন এখন বিশ্লেষকদের মাথা ব্যথার নতুন কেন্দ্রবিন্দু। স্লাম ইয়ার মিসাইলের ক্ষমতা বড়, দূরপাল্লার আক্রমণ, নির্ভুল লক্ষ্যবস্তু ধ্বংস এবং সমুদ্রপথের সামরিক অভিযানে ভয়ঙ্কর প্রভাব, সব মিলিয়ে এটি যুদ্ধে গেম চেঞ্জার। তাই যখন দেখা গেল সুপার হর্নেটের ডানায় এটি, সাধারণ চোখও বুঝতে পেরেছে ঘটনা সাধারণ নয়। মধ্যপ্রাচ্য এখন দাবার ছক, একদিকে ইসরায়েল, একদিকে ইরান, ছায়াতে আছে হুথি যোদ্ধারা, আর উপরে ও নিচে ঘুরছে যুক্তরাষ্ট্রের জেট, ড্রোন, যুদ্ধজাহাজ। প্রশ্ন একটাই, এই ক্ষেপণাস্ত্র কি শুধু বার্তা, নাকি আসন্ন যুদ্ধের প্রথম পাতা? বিশ্ব তাকিয়ে আছে লোহিত সাগরের ঢেউয়ের দিকে, কারণ ইতিহাস বলে যখন শক্তিধররা বিরল অস্ত্র বের করে তখন যুদ্ধ খুব দূরে থাকে না। আবার আগামী দিনের সংঘাত বোমা দিয়ে শুরু হওয়ার আশঙ্কা কম, তা শুরু হবে নীরবে, চুপচাপ ফাইল সংগ্রহ করে, ফোন নেটওয়ার্কের মানচিত্র তৈরি করে, ব্যাংক হিসাব খুঁজে বের করে, সফটওয়্যার ভেঙে দিয়ে, সরবরাহ পথ আটকিয়ে। সিদ্ধান্তমূলক মুহূর্তগুলো রাজধানীর আকাশে নয়, ঘটবে গবেষণাগারে, একাডেমিক সম্মেলনে, টেলিকম ডেটাবেজে আর বিজ্ঞানীদের মনে, যেখানে তারা ভাববেন কেউ কি তাদের বাড়ির ঠিকানা জানে। গোয়েন্দা তৎপরতার সবচেয়ে প্রাণঘাতী দিক তার চুরি করা তথ্য নয়, বরং যে আতঙ্ক মানুষের মনে বসিয়ে দেয় সেটি।